ধরুন একটা অদ্ভুত চ্যালেঞ্জের কথা ভাবা যাক। মানে পুরো পৃথিবীর সব মহাদেশ, পাহাড়, গহীন জঙ্গল আর সব বিশাল সমুদ্র সবকিছুকে এক আঙুল পুরু গমের আস্তরণ দিয়ে ঢেকে দিতে হবে। কি মনে হয় এই অসাধ্য সাধন করতে কতগুলো গমের দানা লাগতে পারে? উম, হাজার কোটি নাকি লাখ কোটি? আসলে অবিশ্বাস্য হলেও সত্য যে একটি সাধারণ দাবার বোর্ডের ৬৪টি ঘরে লুকিয়ে থাকা জ্যামিতিক হিসাব দিয়েই এই পরিমাণ গম তৈরি করা সম্ভব। আর আজকে আমাদের এই গভীর বিশ্লেষণের মূল বিষয়ই হলো এটা। আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলছি যা শুনলে মনে হবে কোনো সায়েন্স ফিকশনের গল্প, কিন্তু এটা আসলে নিখাত গণিত আর প্রকৃতির এক অমোঘ নিয়ম। একদম। আর আমাদের হাতে থাকা আজকের তথ্যের ভিত্তি হচ্ছে প্রাচীন ভারতের এক রাজার গল্প, সাথে দাবা খেলার আবিষ্কার আর বাগানের অত্যন্ত ক্ষুদ্র কিছু পোকার একটা দারুণ সংযোগ। তো আমাদের আজকের লক্ষ্য হচ্ছে এটা বোঝার চেষ্টা করা যে আপাতদৃষ্টিতে নিরীহ আর ছোট কোনো সংখ্যা কিভাবে খুব দ্রুত একটা অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়, মানে যা মানুষের কল্পনাকেও হার মানায়। ঠিক বলেছেন। মানে শুরুতেই যে গমে আস্তরণের উদাহরণটা দিলেন না, সেটা আসলেই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। আমরা সাধারণত মনে করি যে বড় কোনো প্রভাব ফেলতে হলে শুরুটাও নিশ্চয়ই খুব বড় হতে হয়। ঠিক। কিন্তু আজকের আলোচনায় আমরা দেখব যে এই ধারণাটা কতটা ভুল। আমাদের কাছে থাকা গল্পটার ভেতরে আসলে এক্সপোনেনশিয়াল গ্রোথ বা সূচকীয় বৃদ্ধির পুরো মেকানিজমটা লুকিয়ে আছে। মানে আমরা যখন ছোট ছোট সংখ্যা নিয়ে কাজ করি তখন আমাদের মস্তিষ্ক খুব সহজেই সেগুলোর হিসাব মেলাতে পারে, তাই তো? একদম তাই। কিন্তু সংখ্যাগুলো যখন একটা নির্দিষ্ট হারে গুণ হতে থাকে, মানে বাড়তে থাকে, তখন তা কিভাবে আমাদের চিন্তা শক্তিকে ধোঁকা দেয়, সেটাই হলো সবচেয়ে বড় রহস্য। আচ্ছা, এই রহস্যটা বোঝার জন্য আমাদের একটু প্রাচীন ভারতে ফিরে যেতে হবে। গল্পটা শুরু হচ্ছে এক চরম একঘেয়েমিতে ভোগা রাজাকে দিয়ে। রাজার ধনসম্পদ, ক্ষমতা, সৈন্যবাহিনী সব কিছুই আছে, কিন্তু কোনো কিছুতেই তার আর আনন্দ মিলছে না। আর ঠিক তখনই একজন দরবেশ, যিনি মূলত জাগতিক মায়া ত্যাগ করেছেন বলে দাবি করেন, তিনি রাজাকে বিনোদন দেওয়ার জন্য একটা নতুন খেলা নিয়ে এলেন। হ্যাঁ, আর খেলাটার নাম দাবা। ঠিক, দাবা। দাবার বোর্ডের ৬৪টি ঘর, সাদা-কালো সৈন্যদল, আর রাজার পেছনের সারিতে একদম নিরাপদ অবস্থান। আপনি যদি একটু খেয়াল করেন, দাবার বোর্ডের এই গঠনটা কিন্তু মানে এটা কি বাস্তবের যুদ্ধক্ষেত্রের একটা নিখুঁত প্রতিচ্ছবি নয়, যেখানে সাধারণ পদাতিক সৈন্যরা সবার আগে গিয়ে নিজেদের জীবন দিচ্ছে? একদমই তাই। আর ক্ষমতাধর রাজা সব কিছুর পেছনে থেকে শুধু নিজের পতন বা জয় দেখছেন। রাজা যখন এটা দেখলেন, তিনি স্বভাবতই খুব খুশি হলেন। কারণ এই খেলাটা তার অহংকারকে তৃপ্ত করেছিল। হ্যাঁ, তিনি ভাবলেন এই দরবেশ তো দারুণ একটা জিনিস বানিয়েছে। রাজকীয় মেজাজে তিনি দরবেশকে বললেন যে তোমার যা খুশি চাইতে পারো, আমি তোমাকে তাই দেব। দাঁড়ান দাঁড়ান, এখানেই তো গল্পের সবচেয়ে অদ্ভুত মোড়টা। রাজা তাকে নিজের ইচ্ছামতো যে কোনো কিছু চাওয়ার সুযোগ দিলেন। রাজা তাকে 10,000 সিকুইন ভর্তি 10টি থলের প্রস্তাব দিয়েছিলেন। তখনকার দিনের হিসেবে প্রতিটি সিকুইনের দাম ছিল প্রায় 12 ফ্র্যাঙ্ক। অর্থাৎ রাজা এক ধাক্কায় দরবেশকে 1,20,000 ফ্র্যাঙ্কের বিশাল এক সম্পদের প্রস্তাব দিলেন, সাথে আবার গমের বস্তাও। কিন্তু এই দরবেশ লোকটা করল কি? সে ওই বিপুল পরিমাণ সোনাদানা পুরোপুরি প্রত্যাখ্যান করল। হ্যাঁ, সে বলল তার নাকি কিছু নীল পায়রা আছে, তাদের খাওয়ানোর জন্য তার সামান্য কিছু গমের দানা প্রয়োজন। শুনতে একদম পাগলামি মনে হচ্ছে, তাই না? একদম পাগলামি। যে কেউ ভাববে লোকটা আস্ত একটা বোকা। সে রাজার কাছে শর্ত দিল যে দাবার বোর্ডের প্রথম ঘরের জন্য তাকে মাত্র 1টি গমের দানা দিতে হবে। দ্বিতীয় ঘরের জন্য 2টি, তৃতীয় ঘরের জন্য 4টি। হ্যাঁ, আর চতুর্থ ঘরের জন্য 8টি। এভাবেই 64তম ঘর পর্যন্ত প্রতিবার গমের দানার সংখ্যা আগের ঘরের চেয়ে দ্বিগুণ হবে। আমার প্রশ্ন হলো, একজন মানুষ এত বড় একটা সম্পদের প্রস্তাব ফিরিয়ে দিয়ে কেন সামান্য কয়েক মুঠো গম চাইতে যাবে? এটাই তো আসল মজা। মানে এই দরবেশকে আসলেই দুনিয়া ত্যাগে কোনো বোকা সাধু ছিলেন, নাকি এর পেছনে অন্য কোনো বড় চাল ছিল? বোকা তো সে মোটেই ছিল না, বরং সে ছিল একজন মাস্টার মাইন্ড। দরবেশ খুব ভালো করেই জানতেন যে তিনি কি চাইছেন। অন্যদিকে রাজার দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে পরিস্থিতিটা খুব হাস্যকর মনে হয়। তা তো বটে। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একজন রাজা, আর তার কাছে কেউ এসে কেবল কয়েক মুঠো গমের দানা চাইছে।
রাজা তাকে তাচ্ছিল্য করে ভেবেছিলেন যে এই লোকটার হয়তো ধনসম্পদ বা গণিত কোনোটা নিয়েই কোনো ধারণা নেই। কিন্তু এখানে রাজা একটা মস্ত বড় মনস্তাত্ত্বিক ফাঁদে পা দিয়েছিলেন। মানুষের মস্তিষ্ক আসলে লিনিয়ার বা সরল রৈখিক চিন্তায় অভ্যস্ত। এই জায়গাটা একটু বুঝিয়ে বলবেন? আমাদের মস্তিষ্ক কেন এই দ্বিগুণ হওয়ার হিসাবটা সহজে ধরতে পারে না? এর কারণ হলো আমাদের বিবর্তন। মানুষ যখন বনে জঙ্গলে শিকার করত তখন তাকে সরল রৈখিক হিসাব করতে হতো। যেমন একটা হরিণ মানে আজকের খাবার, 2টা হরিণ মানে আগামীকালের খাবার। ও আচ্ছা, বুঝতে পারছি। আমাদের মস্তিষ্ক কখনো সূচকীয় বা গুণিতক হারে চিন্তা করার জন্য তৈরি হয়নি। 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8 প্রথম দিকে সংখ্যাগুলো দেখে আমাদের মনে হয় এ আর এমন কি। হ্যাঁ, আমরা মনে করি সংখ্যাগুলো বুঝি আস্তে আস্তেই বাড়বে। ঠিক তাই। রাজা যখন হিসাব করছিলেন তিনি ভাবছিলেন খুব বেশি হলে কয়েক বস্তা গম লাগবে, দিয়ে দেব। কিন্তু সমস্যাটা শুরু হয় যখন এই দ্বিগুণ হওয়ার প্রক্রিয়াটি চলতেই থাকে। আচ্ছা, আসুন আমরা একটু হিসাব করে দেখি। দাবার বোটের 10ম ঘরে গিয়ে গমের দানা হচ্ছে 512টি, মানে মাত্র 1 মুঠো গম। হ্যাঁ, আর 20তম ঘরে গিয়ে সেটা হচ্ছে মোটামুটি 5 লাখের মতো। তখনও মনে হচ্ছে যে ঠিক আছে, হয়তো কয়েক কেজি হবে। কিন্তু আমি যদি ঠিক বুঝে থাকি, আসল ম্যাজিকটা বা বলা ভালো আসল ধ্বংসযজ্ঞটা শুরু হয় দাবার বোর্ডের ঠিক মাঝখান থেকে, তাই তো? একদম ঠিক ধরেছেন। এটাকে গণিতের ভাষায় বা প্রযুক্তি জগতে বলা হয় সেকেন্ড হাফ অফ দ্য চেস বোর্ড বা দাবার বোর্ডের দ্বিতীয় অর্ধেক। আচ্ছা। যখন 32তম ঘরে পৌঁছানো হবে তখন গমের দানার সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রায় 430 কোটিতে। বাপরে, 430 কোটি! হ্যাঁ, এটা শুনতে অনেক অনেক মনেও রাজার পুরো রাজকোষ হয়তো তখনও খালি হয়নি। কিন্তু যেই 33তম ঘরে পা রাখা হবে তখন সংখ্যাটা হয়ে যাবে 860 কোটি। আর 34তম ঘরে 1720 কোটি। ঠিক। দাবার বোর্ডের দ্বিতীয় অর্ধেকের প্রতিটি ঘর আগের পুরো অর্ধেকের চেয়েও বেশি শক্তিশালী। এই পর্যায়ে এসে সংখ্যাগুলো আর শুধু বড় থাকে না, সেগুলো আক্ষরিক অর্থে দানবীয় আকার ধারণ করে। তার মানে রাজা শুরুতে যেটাকে বোকামি ভেবেছিলেন সেটা আসলে ছিল একটা টাইম বম। রাজা যখন দেখলেন দরবেশ 100 বা 1000 বস্তা গমেও রাজি হচ্ছেন না, তখন তো তিনি নিশ্চয়ই তার রাজকীয় গণনাকারীদের ডাকতে বাধ্য হয়েছিলেন। হ্যাঁ, এবং এই গণনাকারীদের দৃশ্যটা একটু কল্পনা করুন। তারা বড় বড় খাতা আর কাগজ কলম নিয়ে বসেছেন। শুরুতে তারা হয়তো হাসি মুখে হিসাব করছিলেন, কিন্তু যত সময় যাচ্ছে তাদের কপালে ঘাম জমছে। তারা দেখতে পাচ্ছেন যে সংখ্যাটা ক্রমশ এতই বড় হয়ে যাচ্ছে যা তাদের খাতার পাতায় আর আটছে না। মানে তারা বুঝতে পারলেন যে তারা এমন একটা অসীমের দিকে এগোচ্ছেন যার কোনো বাস্তব অস্তিত্ব তাদের জানা নেই। একদম। আমি তো প্রধান গণনাকারীর চেহারাটা কল্পনা করার চেষ্টা করছি। মানে যখন তাকে রাজার সামনে গিয়ে চূড়ান্ত রিপোর্টটা দিতে হয়েছিল। বেচারা হয়তো ভয়ে কাঁপছিল। হ্যাঁ, সে রাজাকে গিয়ে বলল, মহামান্য, পাটিগণিত তার চূড়ান্ত রায় দিয়েছে। এই শহরে, আপনার পুরো রাজ্যে, এমনকি পুরো পৃথিবীতেও এত গম নেই। সে হিসাব করে দেখালো যে 64তম ঘরের জন্য দাবিকৃত গমের পরিমাণ হবে 18 কুইন্টিলিয়নেরও বেশি। মানে 18র পরে 18টা শূন্য। অবিশ্বাস্য। হ্যাঁ, আর এই বিপুল পরিমাণ গম দিয়েই আপনি পুরো পৃথিবীর সব সাগর, মহাসাগর আর মহাদেশকে 1 আঙুল গভীরতায় ঢেকে ফেলতে পারবেন। আর ঠিক এই জায়গাটিতেই রাজার অহংকার ধুলোয় মিশে যায়। যে রাজা একটু আগে দাবার বোর্ডের মাধ্যমে যুদ্ধ আর ক্ষমতার অহংকারে বুঁদ হয়েছিলেন, যিনি দরবেশকে বোকা ভেবে তাচ্ছিল্য করেছিলেন, সেই রাজাকে এখন একটি সাধারণ গাণিতিক নিয়মের কাছে মাথা নত করতে হলো। পৃথিবীর সমস্ত ক্ষমতা, সমস্ত ধনসম্পদ আর সৈন্যবাহিনী দিয়েও তিনি এই গাণিতের হিসাবকে মিথ্যা প্রমাণ করতে পারবেন না। আচ্ছা, আমাদের কাছে থাকা এই গল্পে এই পুরো ব্যাপারটাকে বোঝানোর জন্য আঙ্কেল পল নামের এক চরিত্রের দেয়া একটা চমৎকার উপমা ব্যবহার করা হয়েছে, স্নোবল এফেক্ট। হ্যাঁ, দারুণ একটা উপমা সেটা। মানে যখন একটি ছোট্ট বরফের টুকরো পাহাড়ের চূড়া থেকে গড়িয়ে পড়তে শুরু করে তখনটা খুব নিরীহ দেখায়, কিন্তু প্রতিবার ঘোরার সাথে সাথে এটি চারপাশের আরও বরফ নিজের গায়ে জড়িয়ে নেয়। ঠিক। এটি যত নিচে নামতে থাকে তত দ্রুত বড় হতে থাকে। একসময় এটি এমন এক বিশাল আকার ধারণ করে যে সামনে পড়া যে কোনো কিছুকে গুড়িয়ে দিতে পারে। দাবার বোর্ডের ওই গমের দানাগুলো ঠিক এভাবেই কাজ করেছে। প্রথম দিকের ঘরগুলো ছিল পাহাড়ের চূড়া থেকে গড়া বরফের সেই নিরীহ ছোট টুকরো।
আর শেষের দিকের ঘরগুলো হলো সেই ধ্বংসাত্মক বিশাল স্নোবল। একদম তাই। রাজা যখন নিজের ভুল বুঝতে পারলেন, তিনি এতটাই অসহায় বোধ করলেন যে রাগে নিজের গোফে কামড় দিচ্ছিলেন। শেষমেশ নিজের অক্ষমতা ঢাকতে এবং দরবেশকে শান্ত করতে তিনি দরবেশকে রাজ্যের প্রধানমন্ত্রী বা প্রাইমুজির বানিয়ে দিলেন। এইখানেই আমার একটা খটকা লাগে। মানে যে মানুষটা নীল পায়রা পোষার কথা বলে, জাগতিক মোহ ত্যাগ করার কথা বলে, সে কিনা শেষ পর্যন্ত রাজার পরেই রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাশালী পদে বসে গেল। হ্যাঁ, এটা বেশ মজার একটা বৈপরীত্য। এটা প্রমাণ করে যে বুদ্ধি আর জ্ঞানের শক্তি যে কোনো ঐশ্বর্য বা সৈন্যবাহিনীর চেয়ে অনেক বেশি শক্তিশালী। কিন্তু একটা ব্যাপার এখনও পরিষ্কার হল না। কোন ব্যাপারটা? আমরা তো এই গভীর বিশ্লেষণ শুরু করেছিলাম একটা সুন্দর বাগানের দৃশ্য দিয়ে। ওই যে জুলস নামের একটা ছেলে বাগানে অসংখ্য পিঁপড়ে আর প্ল্যান্টলাইজ বা উদ্ভিদের উকুন দেখেছিল। হ্যাঁ, আঙ্কেল পল তাকে সেই পোকাগুলোর কথাই বলছিলেন। তো দাবার বোর্ডের গমের দানার সাথে এই ক্ষুদ্র পোকাগুলোর সম্পর্কটা ঠিক কোথায়? সম্পর্কটা একদম সরাসরি, আর সেটাই হলো এই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। আমরা দাবার বোর্ডে যে গাণিতিক এক্সপোনেনশিয়াল গ্রোথের কথা বললাম, প্রকৃতিতে এই প্ল্যান্টলাইজ বা উদ্ভিদের উকুনগুলো ঠিক একই মেকানিজমে কাজ করে। আচ্ছা। এই পোকাগুলোর বংশবৃদ্ধির হার এতই ভয়ঙ্কর যে এরা প্রকৃতির জীবন্ত স্নোবল। কিভাবে? একটু বুঝিয়ে বলুন না। ধরুন একটা প্ল্যান্টলাইজ জন্মালো, কয়েকদিনের মধ্যেই সে আরও 10টি পোকার জন্ম দেবে। সাধারণ লিনিয়ার বা সরলরৈখিক হিসেবে আমরা ভাবব যে এরপর হয়তো আরও 10টি পোকা আসবে। 10 যোগ 10 20 হবে। কিন্তু না, ওই নতুন 10টি পোকার প্রত্যেকে আবার 10টি করে পোকার জন্ম দেবে, মানে 100টি। এর পরের ধাপে সেটা হয়ে যাবে 1000, তারপর 10,000। এখানে 1 যোগ 1 হচ্ছে না, এখানে সরাসরি গুণ হচ্ছে। তার মানে এই পোকাগুলো দাবার বোর্ডের ওই গমের দানার মতোই জ্যামিতিক হারে বাড়ছে। একদম। এখন বুঝতে পারছি কেন আমাদের শ্রোতারা যারা হয়তো শেয়ার বাজার বা চক্রবৃদ্ধি সুদ নিয়ে ধারণা রাখেন, তারা এই ব্যাপারটা খুব সহজেই ধরতে পারবেন। এটি আসলে পেনি স্টকের ম্যাজিকের মতো বা ব্যাংকের কম্পাউন্ড ইন্টারেস্টের মতো কাজ করছে। নিখুঁত উদাহরণ দিয়েছেন। মানে শুরুতে গ্রাফটা একদম সমতল থাকে, মনে হয় কিছুই হচ্ছে না, কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টের পর গ্রাফটা রকেটের মতো সোজা উপরের দিকে উঠে যায়। ঠিক তাই। কৃষকরা যখন বাগানে বা ফসলের মাঠে প্রথম 2-4টে প্ল্যান্টলাইজ দেখে, তারা একেবারেই পাত্তা দেয় না। তারা হয়তো ওই রাজার মতোই ভাবে যে, আরে মাত্র তো কয়েকটা পোকা, এরা আর ফসলের কি এমন ক্ষতি করবে? কিন্তু তারা জানে না যে পোকাগুলো দাবার বোর্ডের প্রথম দিকের ঘর পার হচ্ছে। হ্যাঁ, কয়েক সপ্তাহ পর যখন সেই পোকাগুলো জ্যামিতিক হারে বংশবৃদ্ধি করে, দাবার বোর্ডের সেকেন্ড হাফ বা শেষের দিকের ঘরগুলোর অবস্থায় পৌঁছে যায়, তখন মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোটি কোটি পোকা পুরো ফসলের মাঠ ধ্বংস করে দেয়। সর্বনাশ! কৃষকের তখন আর কিছুই করার থাকে না। কিছুই করার থাকে না। আর আমাদের কাছে থাকা তথ্য বলছে এই বিপুল পরিমাণ পোকাকে রীতিমতো গরুর মতো লালন পালন করে আরেক দল বুদ্ধিমান প্রাণী, পিঁপড়ে। হ্যাঁ, পিঁপড়েরা এই প্ল্যান্টলাইজগুলোকে আক্ষরিক অর্থে ফার্মিং বা চাষ করে। আচ্ছা। কারণ এই পোকাগুলো গাছ থেকে রস চুষে খাওয়ার পর এক ধরনের মিষ্টি তরল বা সুগার ওয়াটার নিঃসরণ করে, যা পিঁপড়েদের খুব প্রিয় খাবার। ওহ আচ্ছা, একটা সিম্বায়োটিক সম্পর্ক। ঠিক। পিঁপড়েরা পুরো ভালো করেই জানে যে এই পোকাগুলো এত দ্রুত বংশ বৃদ্ধি করে যে তাদের খাদ্যের কখনো অভাব হবে না। তাই তারা এদের পাহারা দেয়, ঠিক যেমন আমরা গবাদি পশুকে পাহারা দিই। এটা তো একটা ভয়ঙ্কর সুন্দর ইকোসিস্টেম, কিন্তু ভেবে দেখলে অবাক হতে হয় যে মানুষ হিসেবে আমরা প্রকৃতির এই সাধারণ মেকানিজমগুলোর কাছে কতটা অসহায়। সত্যি তাই। মানে রাজা তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে দাবার বোর্ডের একটা সাধারণ গাণিতিক নিয়মের কাছে হেরে গেলেন, আর আধুনিক যুগের কৃষকরা তাদের সমস্ত প্রযুক্তি নিয়েও এই ক্ষুদ্র পোকাগুলোর জ্যামিতিক বংশবৃদ্ধির কাছে অনেক সময় অসহায় হয়ে পড়ে। এটাই আসলে প্রকৃতির আসল শক্তি। আমরা মানুষরা হয়তো নিজেদের অনেক বুদ্ধিমান মনে করি, আমরা নিজেদের ক্ষমতার অহংকারে অঙ্গ হয়ে থাকি, কিন্তু যখন প্রকৃতি তার সূচকীয় বৃদ্ধির খেলা শুরু করে, তখন মানুষের কোনো নিয়ন্ত্রণই আর খাটে না। এই এক্সপোনেনশিয়াল গ্রোথ কেবল গণিতের বইয়ের কোনো নিরস অধ্যায় নয়, এটি বাগানের মাটি থেকে শুরু করে প্রাচীন ভারতের রাজার কোষাগার, এমনকি আজকের আধুনিক পৃথিবী, সব কিছুর ওপরেই তার রাজত্ব কায়েম করে আছে। যার শুরুতে খুব নগণ্য মনে হয়, তাই সময়ের সাথে সাথে এক বিশাল এবং অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়।
একদম। আজকের এই বিস্তৃত আলোচনাটি সত্যিই আমাদের চারপাশের জগৎকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে দেওয়ার মতো। আমরা দেখলাম কিভাবে একটি নিরীহ দাবার বোর্ড, রাজার অহংকার এবং একদল ক্ষুদ্র পোকা একই সুতোয় গাঁথা। হ্যাঁ, আমরা বুঝতে পারলাম কেন আমাদের মস্তিষ্ক বড় সংখ্যার এই জ্যামিতিক লাফানোটাকে ধরতে পারে না, আর কেনই বা ছোটখাটো বিষয়গুলোকে কখনো অবজ্ঞা করতে নেই। আলোচনাটি শেষ করার আগে আমি আমাদের শ্রোতাদের একটি অন্যরকম বিষয় নিয়ে ভাবতে অনুরোধ করব। নিশ্চয়ই। আমরা আজ বাগানের পোকা আর দাবার বোর্ডের গমের দানা নিয়ে কথা বললাম, কিন্তু একটু চোখ কান খোলা রাখলেই দেখবেন আমাদের দৈনন্দিন জীবনেও এমন অনেক কিছুই নীরবে দাবার বোর্ডের প্রথম দিকের ঘরগুলোর মতো দ্বিগুণ হচ্ছে। যেমন? সেটা হতে পারে জলবায়ু পরিবর্তন, হতে পারে কোনো নতুন ভাইরাসের বিস্তার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অভাবনীয় বিকাশ, কিংবা আমাদের নিজেদের জীবনের কোনো ছোট বদভ্যাস। এই নীরব পরিবর্তনগুলো যখন দাবার বোর্ডের দ্বিতীয় অর্ধেকে প্রবেশ করবে, তখন তা এমন এক আকার ধারণ করবে যা হয়তো আমাদের পুরো সমাজ ব্যবস্থাকে এক আঙ্গুল গভীরতায় ঢেকে ফেলার ক্ষমতা রাখে। যেদিন সেই স্নোবলটা তার পুরো শক্তি নিয়ে পাহাড়ের চূড়া থেকে নেমে আসবে, সেদিন কি আমরা সেটাকে সামাল দেওয়ার জন্য প্রস্তুত থাকব? এটাই আজকের সবচেয়ে বড় চিন্তার বিষয়। দারুণ একটা প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শেষ করছি। এই বিশাল স্নোবলটা আমাদের জীবনে আঘাত হানার আগেই যেন আমরা দাবার বোর্ডের হিসাবটা বুঝতে পারি, সেই প্রত্যাশায় থাকল।